আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের অ্যাপ্লিকেশন সিকিউরিটির ভিডিওতে। আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন নাভিদ ভাইয়া। কমিউনিটিতে অলরেডি ভাইয়ার অনেক পরিচয় আছে, তারপরও আমি ভাইয়াকে অনুরোধ করব আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা সম্পর্কে। Hello everyone. Thank you, Ashapul, a wonderful opportunity, Dhamma, in particular the podcast inviting me to talk on application security and security related stuff. আমার নাম হচ্ছে নাবিদ ফজলারফি। আমি কারেন্টলি অপটিমাইজেড সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। And before joining Optimize, I was in Bikash for 3+ years. বিকাশে আমি সিনিয়র অফিস সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। And our graduation IIT থেকে এবং আমি রিসেন্টলি পিএইচডিতে এনরোল, পিএইচডিতে ডায়েট করছি University of North Carolina at Chapel Hill, also in computer science and specializing in security. বিকাশে আমার মেজরিটি অফ দ্য কাজ ওয়েব অ্যাপ্লিকেশন আর মোবাইল অ্যাপ্লিকেশন রিলেটেড ছিল, এই অপটিমাইজ লিটল সিমিলার সর্ট অফ ওয়ার্ক। বাট পিএইচডি আমার একটু ডিফারেন্ট সর্ট অফ লাইনে যাচ্ছি, যেটা হচ্ছে সিকিউরিটিতে আছি, বাট হার্ডওয়্যার সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফিক সিকিউরিটি, কোর ক্রিপ্টোগ্রাফি কীভাবে, ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলস কীভাবে কাজ করে, ওগুলোতে আর কি কাজ করা আমার মেইন টার্গেট। বেসিক্যালি আমি এনজয় করি অথরাইজেশন, অথেন্টিকেশন, এই সর্ট অফ work নিয়ে কাজ করা। সো এনিথিং রিলেটেড টু ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড অলসো সাইড চ্যানেল অ্যানালিসিস, ওগুলো নিয়ে আর কি আমি কাজ করবো, রিসার্চ করবো এবং কাজই করছি। তো দ্যাটস অ্যাবাউট মি। ভাইয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিচিত্র অভিজ্ঞতা আশা করি আমার অডিয়েন্সদের জন্য বেশ ভালো কিছু বিষয় আজকে জানা যাবে। তো ভাইয়া আজকের সেশনটা মূলত অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে। তো ফার্স্টে যেটা আসলে জানার এবং কমিউনিটির বিভিন্ন মানুষের আসলে জানার আগ্রহ থাকে যারা একদমই বিগিনার লেভেলে, যে আসলে এই অ্যাপ্লিকেশন সিকিউরিটিটা, সাইবার সিকিউরিটি অনেকগুলো ফিল্ড, এটার সাথে মানে অ্যাপ্লিকেশন সিকিউরিটিটা মানে পার্থক্যটা কোথায়, বা এটা সম্পর্কে একটু প্রাথমিক ধারণা যদি দেন। আচ্ছা, গুড কোয়েশ্চন। লাইক সাইবার সিকিউরিটি বেসিক্যালি কি বোঝায়? সাইবার সিকিউরিটি বোঝায় সাইবার নিরাপত্তা। আমাদের ইন্টারনেটের ওয়ার্ল্ডে যা কিছু আছে সব কিছু মিলেই সাইবার সিকিউরিটি। এখন সাইবারের সিকিউরিটির ক্ষেত্রে দেখা যায় যে নেটওয়ার্কের সিকিউরিটি থাকে, আমি যে ডিভাইসটা ইউজ করতেছি ওইটার সিকিউরিটি থাকে, আমি অ্যাজ এ পার্সন আমার আমার সিকিউরিটি থাকে, দেন আমি যে ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি ওগুলোরও সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটি ডিফারেন্ট সর্ট অফ ভাগে ভাগ করা, এবং একজন মানুষের পক্ষে দেখা যায় যে সবগুলোর ডোমেইন নিয়ে কাজ করাটা একটু কষ্টকর হয়ে যায়। জাস্ট লাইক ডেভেলপমেন্টের এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, সবাই সব ল্যাঙ্গুয়েজে পারদর্শী বা সবাই সব ফ্রেমওয়ার্কে পারদর্শী হতে পারে। তো সবাই চেষ্টা করে কিছু কিছু সেক্টরে ভালো করা। তো তেমনি সাইবার সিকিউরিটি একটা ব্যাড ফিল্ড। সাইবার সিকিউরিটির বিভিন্ন ফিল্ডের মধ্যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি একটা অন্যতম ফিল্ড। অ্যাপ্লিকেশন সিকিউরিটি বেসিক্যালি কাজ করে কি নিয়ে, যে আমরা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করবো। শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশন বলতে দেখা যায় যে যেটি ইন্টারনেট, আমরা এক্সপেক্ট করবো যে ওয়েবসাইটস, ওয়েব অ্যাপ্লিকেশনস, এগুলো অ্যাপ্লিকেশন সিকিউরিটি অন্তর্ভুক্ত। কিন্তু অ্যাপ্লিকেশন সিকিউরিটি আরেকটু ব্যাড। শুধুমাত্র ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশনস শুধু না, দেখা যায় ডেস্কটপ অ্যাপ্লিকেশনস যেগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, যেগুলো আমাদের ডিভাইসে আমরা ইনস্টল করতে পারি, ওই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশন সিকিউরিটির মধ্যে অন্তর্ভুক্ত। সো অ্যাপ্লিকেশন সিকিউরিটি বেসিক্যালি বোঝা একদম কোড লেভেল থেকে, আমি যখন কোডিংটা করতেছি ওই স্টার্টিং টাইম থেকে একদম বিল্ড হওয়ার পর, ডিপ্লয়মেন্টে যাওয়ার পর, যখন লাইভে গেছে, আমি সফটওয়্যারটা ডাউনলোড করে ইউজ করতেছি বা সফটওয়্যারটা ওয়েবসাইট থেকে ইউজ করতেছি, অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইট থেকে ইউজ করতেছি, এই সব কিছু যখন এগুলো সব কিছু সিকিউরিটি মেনটেন করাটাকে অ্যাপ্লিকেশন সিকিউরিটি বলে। এছাড়াও অ্যাপ্লিকেশন সিকিউরিটির মধ্যে দেখা যায় যে অথেন্টিকেশন, অথরাইজেশন এগুলো থাকে, দেন এগুলো রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টরস থাকে, ক্রিপ্টোগ্রাফিক পার্টসগুলো থাকে। তো এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ রিলেটেড টু অ্যাপ্লিকেশন, যেগুলো অ্যাপ্লিকেশনকে সিকিউর করতে হেল্প করবে, ইভেন অ্যাপ্লিকেশন লগস, অ্যাপ্লিকেশনের মনিটরিং, অ্যাপ্লিকেশন ঠিক মতো কাজ করতেছে কিনা, ডেভেলপার প্রপার ওয়েতে কোড করতেছে কিনা, হ্যাঁ। সো এবং ওইখানে ওই ডেভেলপার যে কোড করতেছে, কোড লেভেলে কোনো সমস্যা পাচ্ছে কিনা, এই সকল কিছু অ্যাপ্লিকেশন সিকিউরিটি। সো যদি আমাকে বলা যায় যে এক লাইনে বলতে অ্যাপ্লিকেশন সিকিউরিটি কি, সো ফ্রম রাইটিং দ্য কোড টু ডিপ্লয়িং দ্য কোড, অ্যান্ড কোড যখন লাইভে চলতেছে, অ্যাপ্লিকেশন যখন লাইভে চলতেছে, ওই অ্যাপ্লিকেশনে বিভিন্ন পার্টের সিকিউরিটি মেনটেন করা। সো
ওই যে কোয়েশ্চেনটা যে সাইবার সিকিউরিটিতে অ্যাপ্লিকেশন সিকিউরিটি কানেকশন দেখি, ওই সাইবার সিকিউরিটি একটা ব্যাকপ্রিন্ট যা একটা অংশ অ্যাপ্লিকেশন সিকিউরিটি, যা ডেস্কটপ অ্যান্ড দেখা যায় যে হচ্ছে গিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন গুলো নিয়ে কাজ করে থাকে। তো ওয়েব অ্যাপ্লিকেশন বলতে এপিআই এগুলো, মোবাইল অ্যাপ্লিকেশন এগুলো। খুবই চমৎকার এবং অনেক ভাস্ট একটা বিভিন্ন ক্যাটাগরির মানুষের সংমিশ্রণে আসলে সিকিউরিটির বিষয়টা আসে। খুবই আর হ্যাঁ আরেকটা যেটা হয় যে অনেকেই বিভিন্ন রকম আসলে বাগ বা হান্টিংয়ে যারা ফ্রিল্যান্স বেসিসে কাজ করে বাগ হান্টিংয়ে কাজ করে থাকে বা যারা ডে টু ডে জব আসলে করে থাকে তাদের একটা কমন কোশ্চেন যে কমন উইকনেসগুলো আসলে এখনকার সময়ে, কারণ প্রতিনিয়ত ট্রেন্ড আসলে বদলায়, এখনকার সময়ে অ্যাপ্লিকেশনে কমন কি উইকনেস আসলে দেখতে পাওয়া যায়? কমন উইকনেস গুলোর মধ্যে আমি যদি আমার ডে টু ডে তে দেখি, যে আগে একটা টাইম বলতো মানে আগে তো অনেক বছর লাইক 6 years এর মতো কাছাকাছি অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে আসি। তো দেখা যায় যে একটা ট্রেন্ড মোটামুটি বোঝা যায়। তো যখন আমি স্টার্ট করি তখন দেখা যায় যে ইনজেকশন ভলনারেবিলিটিস খুব চলতো, সিকেল ইনজেকশন, স্ট্রপের ফ্লিপিং, এশিয়ান ইনজেকশন, ইনজেকশন দেন আস্তে আস্তে না ফ্রেমওয়ার্কগুলো এত সফিস্টিকেটেড হয়ে যায়, যার কারণে দেখা যায় যে ইনজেকশন ভলনারেবিলিটির চেয়ে মিসকনফিগারেশন রিলেটেড ভলনারেবিলিটিগুলো খুব বেশি আছে। বাট লাস্ট 1 year ধরে আমি আবার দেখতেছি ইনজেকশন এগুলো কেন রিজন? বিকজ ফ্রেমওয়ার্কগুলো সিকিউর হয়েছে। এখন মানুষজন করে কি ফ্রেমওয়ার্কগুলোকে বাইপাস করার চেষ্টা করে। সো ট্রেন্ডটা এমন হয়ে গেছে যে উইকনেস এক এক সময় এক এক রকম হইতেছে। তো আমি ইনজেকশন এখন কথা ফর এক্সাম্পল আমি সিকুয়েন্স ইনজেকশন দেখতেছি কোনো অ্যাপ্লিকেশনে পাচ্ছি না, তার মানে এই না যে আমি 2 বছর পর আবার পাবো না, 3 বছর পর পাবো না হয়তো, বা ফ্রেমওয়ার্ক গুলার সিকিউরিটি নিয়ে তখন অ্যানালিসিস করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ওই পার্টিকুলার কি করছে। কথা আমি একটা পার্টিকুলার সিকুয়েন্স পেলোড দিছি, যার কারণে আমার একটা ভালনারেবিলিটি আসছে। তো ফ্রেমওয়ার্ক থেকে বাই ডিফল্ট ফিক্স করে দিচ্ছে। তখন এখন নতুন বাগ হান্টাররা বা অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়াররা বা অ্যাটাকার্সরা চিন্তা করেন যে ঠিক আছে ফ্রেমওয়ার্কটা কি ফিক্স করছে ওইটা দেখি। যখন আন্ডারস্ট্যান্ড করতে পারেন যে এই জিনিস ফিক্স হয়ে গেছে, এই জিনিসটা ফিক্স করতে ওইটাকে বাইপাস করার চেষ্টা করে। সো ভালনারেবিলিটির ট্রেন্ড দেখা যায় যে মেজরিটি অফ দ্য ক্ষেত্রে ইনজেকশন ভালনারেবিলিটি অনেক বেশি, বিশেষ করে প্রসেস স্ক্রিপ্টিংয়ে সবচেয়ে বেশি দেখা যায়। দেন ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলগুলো লাইক প্রিভিলেজ এসকেলেশন অনেক দেখা যায় যে প্যারালাল প্রিভিলেজ এসকেলেশন বা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন, এগুলো দেখা যায়। ওই যে আইডিআর ভালনারেবিলিটিগুলো খুব বেশি দেখা যায় এপিআই বেস, যে অন্যের ইনফরমেশন অ্যাক্সেস করতে পারতেছি। হ্যাঁ, সো এই ভালনারেবিলিটিও মোরালেস অনেক বেশি আর কি visible। আর তার উপরে হচ্ছে গিয়ে আগে একটা টাইম ছিল যে সিকিউরিটি হেডার রিলেটেড ভালনারেবিলিটিস গুলোকে খুব প্রায়োরিটি দেওয়া হতো, বাট ইদানিং এর প্রায়োরিটাইজেশন গুলোও চেঞ্জ হয়েছে। এগুলোকে একটু কম ভ্যালুয়েবল পরে অন্যান্য যেগুলো অ্যাকচুয়ালি কোম্পানিগুলোর জন্য বা অ্যাপ্লিকেশনগুলোর জন্য ইম্পর্টেন্ট ওগুলোকে প্রায়োরিটি দিচ্ছে। তো ভালনারেবিলিটি ট্রেন্ডে মোটামুটি এই ভালনারেবিলিটিগুলোই খুব বেশি দেখা যায়। বাট আরেকটা জিনিস যে অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি চেঞ্জ হচ্ছে, তার মানে এই না যে হচ্ছে গিয়ে যে ওই সিঙ্গেল ইনজেকশন হারায় গেছে, সিঙ্গেল ইনজেকশন আবার রেখে দিতে পারবে। সো ট্রেন্ড আর কি বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হতেছে, বা কারেন্সি এগুলোই সব থেকে দেখা যায় বিভিন্ন অ্যাপ্লিকেশন মধ্যে। আচ্ছা, খুবই চমৎকার একটা কথা বলেছেন। কিছু বিগিনারের সাথে মাঝে কথা হয়েছিল, তারাও এভাবে বলে যে এসকিউএল এখন তো এসকিউএল ইনজেকশন দেখা যায় না, এটা শিখে কি করব, নতুন উইকনেস শিখি। কিন্তু এখানে একটা ভালো পয়েন্ট বলেছেন যে এখানে হচ্ছে কি সিভিল, আমিও অনেকের মধ্যে এই ধ্যান দেওয়াটা দেখছি যে সিভিল ইনজেকশন এখন নাই, প্রসেস স্ক্রিপ্টিং এখন নাই, সিভিল ইনজেকশন করতে হলে সিকুয়েলের অনেক কিছু শিখতে হবে। তো একটা ডিফারেন্ট ডেটাবেসের পার্ট নিয়ে অনেকক্ষণ ধরে স্টাডি করে দেন আন্ডারস্ট্যান্ড করতে হবে। তো অনেক ওই জিনিসটা চায় না যে আমি কেন এত টাইম স্পেন্ড করবো, যে জিনিসটা এখন আস্তে আস্তে অবসলিট হচ্ছে, কিন্তু আসলে অবসলিট হচ্ছে না। নতুন ট্রেন্ড আসতেছে, নতুন সিস্টেম আসতেছে, নতুনভাবে বাইপাস করার টেকনিক আসতেছে। তো আমাকে যদি একজন টপ ক্লাস অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার পেতে হয়, সিকিউরিটি ইঞ্জিনিয়ার পেতে হয়, টপ ক্লাস বাগ বাউন্টি হান্টার পেতে হয়, তখন আমাকে এই ট্রেন্ডগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে, বাইপাসিং টেকনিকগুলো শিখতে হবে। কারণ আগে যেমন খুচরা সিকুয়েন্স ইনজেকশন দিয়ে আমি বাগ বাউন্টি করে অনেকগুলো ইনকাম করতে পারবো, বা কোনো একটা অ্যাপ্লিকেশনের অনেক ভালনারেবিলিটি বের করতে পারবো। এখন আমি সিকুয়েন্স ইনজেকশন দিয়ে পারবো, কিন্তু একটু কষ্ট করতে হবে, কষ্টটা বেড়ে এই। খুবই ইন্টারেস্টিং।
আরেকটা যেটা জিনিস হয় ভাইয়া, আমি নিজেও যখন সিকিউরিটি টেস্টিংয়ে কাজ করতে যাই একটা বিষয়ে প্রবলেম হয় যে ম্যাথোডোলজিটা, যদিও অনলাইনে বিভিন্নজন বিভিন্ন ম্যাথোডোলজি শেয়ার করে থাকে, এই ম্যাথোডোলজি বানানোর ক্ষেত্রে আসলে কি কি বিষয় পার্সোনালি যদি বানাতে যাই কি কি বিষয় আসলে খেয়াল রাখা দরকার? ওকে, সো যদি আমি বলি যে পেনিট্রেশন টেস্টিং এর মেথোডোলজি নিয়ে যদি চিন্তা করতে হয়, আমি অলওয়েজ লকহিড মার্টিনের যে সাইবার কিল চেইনটা আছে ওইটা অলওয়েজ ফলো করি। বাট দেখা যায় যে ওইটা সবসময় সব ক্ষেত্রে কাজে লাগে না, বাট মোর অর লেস ওই জিনিসটাই সব জায়গায় পেমেন্ট হতে পারে। বাট অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে বা কথা কথা যদি অ্যাপ্লিকেশন সিকিউরিটি বলতে আমি সিস্টেমের সিকিউরিটি কথা নেটওয়ার্কে আমি সিকিউরিটি টেস্টিং করতে চাইছি, সকল কিছুর ক্ষেত্রে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট থাকে যেগুলো আমি পার্সোনালি মনে করি, যেগুলো আমি এত বছর বিভিন্ন টেস্টিং এর মধ্যে দেখছি। এক হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল স্কোপিংটা খুব ইম্পর্টেন্ট, যে কত কত একটা ইউআরএল দিচ্ছে, সো আমাকে কনফাইন থাকতে হবে ওই ইউআরএল এর মধ্যে, অন্য ইউআরএল নিয়ে আমি করতে গেলে দেখা যায় যে র্যাবিট হোলের মধ্যে চলে যাচ্ছে, যে অনেক কিছু হাতায় বেড়াতে কিন্তু কিছু পাই না। তো ঠিক থাকা আমি কতটুকু পার্ট নিয়ে কাজ করবো। আর যেগুলো হচ্ছে গিয়ে দেখা যায় যে ফর এক্সাম্পল এই যে বাগ বাউন্টি হান্টিং এর ক্ষেত্রে বা যে কোনো কোম্পানিতে আমি একটা অফিসিয়াল পেনিট্রেশন টেস্টিং করবো, তখন দেখা যায় যে স্কোপ অফ ওয়ার্ক ডিফাইন করে, যে অলওয়েজ দেখা যাবে যে স্কোপ থাকে হচ্ছে গিয়ে এই ইউআরএল এর বাদে অন্য কোনো ইউআরএল নিয়ে কাজ করলে হয়তো বা টাকা দিবে না, অথবা ওই টেস্টটাকে ওরা কার্যকর বলে মনে করবে। সো স্কোপিং একটা ইম্পর্টেন্ট পার্ট। দেন স্কোপিং বাদে হচ্ছে গিয়ে থ্রেট মডেলিং, আমরা এই জিনিসটা অনেকেই করে। থ্রেট মডেলিং একটা অন্যতম ইম্পর্টেন্ট ফ্যাক্টর মেথোডোলজি ক্রিয়েট। সো হোয়াট ইজ থ্রেট মডেলিং? দেখা যায় যে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে একটা অ্যাপ্লিকেশন যেখানে লগ ইন করে আমি কোনো একটা পার্টিকুলার কাজ করতে পারবো আর লগ আউট করতে পারবো, এতটুকু একটা ফাংশনালিটি একটা ওয়েব অ্যাপ্লিকেশন চিন্তা করি। তো থ্রেট মডেলিং কি বলে, যে এখানে কি কি ফাংশন কাজ করতেছে, এখানে হচ্ছে গিয়ে লগ ইন লগ আউট ফাংশন কাজ করতেছে, লগ ইন করার পর সে আমাকে কিছু কাজ করতে দিচ্ছে, যেটা আমি লগ আউট করেছি কাজ করতে দেবে না। তো আমার অ্যাটাকিং পার্টগুলোকে আন্ডারস্ট্যান্ড করা, যে কোন কোন এন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আমার অ্যাটাকিং এর, যেমন অথেন্টিকেশন একটা অ্যাটাকিং এর পয়েন্ট, নন অথেন্টিকেটেড অ্যাটাকগুলো করা, ভেতরে ঢোকার পর যেই পার্টিকুলার অ্যাক্সেসগুলো আমি পাবো ওগুলো নিয়ে কাজ করা, এগুলো হচ্ছে গিয়ে এক একটা অ্যাটাকিং পয়েন্ট। সো এগুলো এক একটা থ্রেড, যে এগুলো একটা থ্রেড পয়েন্ট, ওগুলো একটা থ্রেড পয়েন্ট। তো পুরো অ্যাপ্লিকেশনের থ্রেড পয়েন্টগুলো আন্ডারস্ট্যান্ড করে ওই থ্রেড পয়েন্টগুলোকে প্রপারলি সিকিউর করা, ওইখানে কি কি ডেটা আছে ওই ডেটাগুলোকে প্রপারলি সিকিউর করা, ওই ডেটা যেন যদি কখনো কোনো কারণে লিক হয় ওই ডেটাগুলো কীভাবে লিক হওয়া থেকে বাঁচানো যাবে, ওগুলো নিয়ে কাজ করে। থ্রেড মডেলিংটা খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা টেস্টিং স্টার্ট করার ক্ষেত্রে। সো প্রপার মেথোডোলজি বলতে স্কোপিং, থ্রেড মডেলিং, দেন আমি ওইটা করার পরে ওই পুরো পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য কী কী করার দরকার, টেস্টিং ফেজে যাওয়া, প্রপারলি টেস্ট করা। যেমন আমরা যেগুলো হচ্ছে হোয়াইট হ্যান্ড হ্যাকিং মেথোডোলজিতে থাকে, যে কখনো কোনো সিস্টেমকে টেস্ট করতে গেলে আমরা ডেলিভারিটলি ম্যালিশিয়াস কোনো কিছু দেই না, আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি যে ওই ওকে ম্যালিশিয়াস ফাইল দিয়ে অ্যাফেক্ট করানো যায়। হ্যাঁ, মানে আমি ভাইরাস দিতে পারবো, চাইলে দিতে পারবো, মানে দিয়ে আমার সিস্টেম নষ্ট করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, বাট আই ক্যান টেস্ট উইথ সিমিলার আদার দামি ফাইলস, যেগুলো দিয়ে আমি বলতে পারবো যে ওই ফাইলগুলোকে নিতেছি। তো এগুলোকে আন্ডারস্ট্যান্ড করা, ওইভাবে একটা মেথোডোলজি ক্রিয়েট করা যায়, শুরুতে কী করবো, একটা টেস্টিং প্ল্যান করা, যে অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে আন্ডারস্ট্যান্ড করা। লাইক মেথোডোলজিতে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডারস্ট্যান্ড, যে ফর এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশনে ইউজ করতেছে নন রিলেশনাল ডেটা, মঙ্গোডিবি ইউজ করতেছে, ওইখানে কোনো রিলেশনাল ডেটাবেস ইউজ করতেছে না। এখন আমার এখানে তো সিকুয়েল ইনজেকশন ট্রাই করে লাভ, তখন আমি নসিকুয়েল নিয়ে কাজ করবো, নসিকুয়েল ইনজেকশন নিয়ে কাজ করবো। সো মেথোডোলজির ক্ষেত্রে এই জিনিসটাও আন্ডারস্ট্যান্ড করতে হবে, যে আমি অযথা এক্সট্রা পেলোডস, অযথা এক্সট্রা টেস্টিং করে আমার আসলে কোনো ইউজ নেই। আমি যদি দেখি যে এখানে একটা নন সিকুয়েল ডেটাবেস কাজ করতেছে, আমি শুধুমাত্র নন সিকুয়েল ইনজেকশন নিয়ে কাজ করবো, সিকুয়েল ইনজেকশন নিয়ে কাজ করবো। ও ভাইস ভার্সা অ্যাজ ওয়েল, যে সিকুয়েল ইনজেকশন যেখানে সিকুয়েল ডেটাবেস আছে আমি সিকুয়েল ইনজেকশন নিয়ে কাজ করবো, নন সিকুয়েল ইনজেকশন নিয়ে কাজ করবো। তো আমি অনেককেই দেখছি যে করে কি, যে যে অটোমেটেড টুলসগুলো আছে ওগুলো ছেড়ে দেয়, এবং ছেড়ে দিয়ে হচ্ছে গিয়ে ওইখানে নন সিকুয়েল ইনজেকশনও মারতে থাকে, সিকুয়েল ইনজেকশন। এখন এটা করে আসলে কোনো লাভ নেই, বরং আমার টাইম কিল। সো আমার এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করাটা খুবই ইম্পর্টেন্ট। সো
এই টেস্টিং আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন আন্ডারস্ট্যান্ডিং সব কিছু আন্ডারস্ট্যান্ড করে দেন আস্তে আস্তে মেথোলজিতে রিপোর্টিং ফেজ, কীভাবে আমি রিপোর্টিং করবো, কীভাবে আর কি প্রেজেন্ট করবো, যেন মানে আমি টেস্ট করলাম, টেস্ট করে আমি অনেক কিছু পাইছি, কিন্তু আমি যাকে টেস্টিং রিপোর্টটা দিব সে যদি কোনো কিছু আন্ডারস্ট্যান্ড না করে, সে যদি না বোঝে, অথবা সে যদি হাইলি, যেমন দেখা যায় যে নতুন একটা ট্রেন্ড হচ্ছে যে দুই সর্ট অফ রিপোর্ট দেওয়া হয়, একটা হচ্ছে এক্সিকিউটিভ রিপোর্ট, আর একটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল রিপোর্ট। টেকনিক্যাল রিপোর্ট দেওয়া হয় ডেভেলপার্স বা যারা ইঞ্জিনিয়ার্স যারা ফিক্স করবে, আর এক্সিকিউটিভ রিপোর্টগুলো দেওয়া হয় নন টেক এক্সিকিউটিভ মেম্বার্স বা ম্যানেজার্স যারা আর কি বিভিন্ন হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল হাই মিডিয়ামের সর্ট অফ ডেটা নিয়ে কাজ করবেন, কতগুলো আছে, ঠিক করা উচিত কিনা, প্রায়োরিটি ঠিক করা। সো এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে একটা ফুল মেথোডলজির মধ্যে, যে কীভাবে আমি কাজটা স্টার্ট করবো, কীভাবে স্কোপিং ডিফাইন করবো, স্কোপিংয়ে ফিক্স থাকবো, স্কোপিংয়ে ফিক্স থাকার পরে আমার একটা চেক মডেল করা, ওইটা থেকে আন্ডারস্ট্যান্ড করা যে কোথায় কোথায় আমি অ্যাটাক করবো, অযথা উল্টাপাল্টা অ্যাটাক করবে না, একটা নির্দিষ্ট অ্যাটাক মেনটেন করবো, এবং ফাইনালি হচ্ছে গিয়ে রিপোর্টিং ফেজে চলে যাবো। তো এইটা আমার পার্টিকুলার প্রপার মেথোডলজি। বাট এই মেজরিটি অফ দ্য ক্ষেত্রে দেখা যায় আমি কি করি, এই মেথোলজিটাকে ওই লকহিড মার্টিনের মেথোলজির সাথে মিলায় দেন আর কি একটা কাজ করা। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন। ওই থ্রেট মডেলিং করতে গেলে আসলে অনেক একটা আইডিয়া হয়ে যায় যে আমি আসলে কোথায় কোথায় আক্রমণগুলো চালাবো। হ্যাঁ, আরেকটা এরপরে কমিউনিটিতে একটা মানে ফিলোসফিক্যাল মতো কোয়েশ্চেন, যে কোনো অ্যাপ্লিকেশন কি আসলে 100% নিরাপদ সম্ভব কি না? আমরা যখন টেস্ট করতে যাই উইকনেস কি পাবোই, এমনটা কি সম্ভব? না, কোনো এইটা একটা মিথ বলে যে আমার অ্যাপ্লিকেশন 100% ফিক্স, এটা কখনোই, এটা ইম্পসিবল। কোনো জিনিসই 100% ফিক্স না। যতই আমি বেস্ট প্র্যাকটিস মেনটেন করি না কেন, যতই আমি আপ টু ডেট রাখি না কেন, যতই আমি সব কিছু করি না কেন, কখনোই কোনো কিছু 100% ফিক্স থাকে না। কেন থাকে না? 0 ডে এসে পড়তে পারে, তখন ইমিডিয়েটলি হচ্ছে গিয়ে তুমি ফিক্স করতে নাও পারো। হ্যাঁ? বা দেখা যায় যে অনেক মেথোলজি আছে যে আমি যদি ফর এক্সাম্পল ওয়েবসাইটটা ফুল সিকিউর আছে। ফেসবুক ধরার কথার কথা ধরে নিলাম ফেসবুকে কোনো প্রবলেমই নেই। ফেসবুকে করা 100% ঠিক আছে। কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ আমার কাছ থেকে আমার আইডি নিয়ে নেয়, তাহলে তো এইটা আমার অ্যাকাউন্টের জন্য একটা ভালনারেবিলিটি হয়ে গেল। হুম? সো সে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারতেছে, যেটা একটা আনঅথরাইজড অ্যাক্সেস। সো এটা কোনো ভালনারেবিলিটি না, এটা অবশ্যই একটা ফিশিং বা এগুলার থ্রুতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। বাট আমি যদি এগুলাতে লেফট আসাইড করি, যে ধরলাম আমি এগুলা কাজ করবো, আমি একেবারে কোর টেকনিক্যাল পার্টগুলো নিয়ে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছি, তখন কোর টেকনিক্যাল পার্টে কি থাকে, যে আমি সবগুলো লাইব্রেরি আপ টু ডেট আছে বা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু 0 ডে যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা এখন যদি সিভি দেখি, প্রতিদিন হাজার হাজার সিভি আসছে। এমন হইতে পারে আই ডোন্ট নো যে এই সিভিটা আসছে বা এটাকে অ্যাফেক্ট করতেছে কি। আবার এমনও হয় যে আমরা একটা কোম্পানি চালাচ্ছি, আমাদের হচ্ছে গিয়ে 4-5টা প্রোডাক্ট আছে, কিন্তু প্রত্যেকটা ডেভেলপার বা প্রত্যেকটা ইঞ্জিনিয়ার বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার যে ডেডিকেটেড আছে, তার জন্য সবকিছু সবসময় ফাইন্ড করা পসিবল হয় না, বা ইন্টারনাল ভিতরে। এই জন্য কিন্তু দেখবা যে গুগল বা বড় বড় কোম্পানির, ম্যাক্সিমাম বড় বড় কোম্পানির বাগ বাউন্টি প্ল্যাটফর্ম দেওয়া আছে, এবং ওই বাগ বাউন্টি প্ল্যাটফর্মে হওয়ার হামেশা বিভিন্ন ভালনারেবিলিটিস ছাড়া। তো কখনোই কোনো কিছু 100% ফিক্স সবসময়। আমি হয়তোবা আমার হেলথটা ভালো রাখবো, এটাকে আমরা হেলথ ম্যাট্রিক্স বলি, যে হচ্ছে গিয়ে যে কতটুকু ভালনারেবল। তখন দেখা যায় যে 80-90%, 90%-এর উপরে থাকলে আমার 100 মানে মোটামুটি সিকিউর। কিন্তু there is always a 10% চান্স যে কোনো সময় বিচ হতে পারে। হ্যাঁ? সো এই জিনিসগুলো মানে কোনো কিছু চলতে কোনো কিছুই নন ভালনারেবল না। এভরিথিং ইজ ভালনারেবল, জাস্ট তোমার সঠিক সময়। অনেক, যেমন আমি কয়েকদিন আগে একটা এক্সাম্পল দেখছি বাগ বাউন্টি, সেটা হচ্ছে গিয়ে স্ন্যাপচ্যাটে। স্ন্যাপচ্যাটে কি করছিল, যে স্ন্যাপচ্যাটের স্টোরি দেখা যায়, তো স্ন্যাপচ্যাটের স্টোরি তো পার্টিকুলার একটা এপিআই এন্ডপয়েন্টকে হিট করে। সো কেউ যদি ওই এপিআই এন্ডপয়েন্টে বিভিন্ন প্যারামিটার দিয়ে দেয়, আইডিয়ার ভালনারেবিলিটি পেয়ে গেছে। এখন সিম্পল একটা ভালনারেবিলিটি, যেটা মনে করতে পারে যে আরে এটা ইঞ্জিনিয়াররা খেয়াল করে না, ডেভেলপাররা খেয়াল করে না, এটা অনেক সময় ছুটে যায়। কারণ কি, যে অলওয়েজ কোম্পানিগুলো একটা হেস্টের মধ্যে থাকে, যে বিজনেসে আগা থাকতে হবে, কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো এই সিম্পল ভালনারেবিলিটি পাওয়া পসিবল। আবার অনেকে আছে অনেক টেকনিক অবলম্বন করে অনেকটা ভালনারেবিলিটি বের করে। তো ভালনারেবিলিটি একেক সময় একেক রকম হতে পারে, বাট কোনো সিস্টেমে আলাদা
100% ফিক্সড নন ভলারেবল। ভাইয়া এখানে ডিফারেন্ট সাইড থেকে আমার মাথায় একটা কোশ্চেন আসলো। আমি আমি জানি যে কোনো অ্যাপ্লিকেশন আসলে 100% নিরাপদ না। আমি তো কিন্তু সিকিউরিটি টেস্টিংয়ের কাজ যখন করতে যাচ্ছি তখন আরেকটা প্রবলেম যেটা হয়, সামটাইমস ক্লায়েন্ট আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, ওখানে আমাকে সার্টেন অ্যামাউন্ট যে টাইম দিয়েছে, আমি অ্যাপ্লিকেশন কোনো উইকনেস দেখছি না। ও ধরনের সিনারিওতে অ্যাকচুয়ালি হাউ টু হ্যান্ডেল, আমি টেস্ট করছি কোনো উইকনেস পাচ্ছি না, হাউ টু মানে ক্লায়েন্টকে আসলে কীভাবে সেখানে স্যাটিসফাই করতে পারি। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এরকমও আছে যে আমি 15 days ধরে কোনো একটা অ্যাপ্লিকেশনকে টেস্ট করছি, বাট এখানে কোনো সিগনিফিক্যান্ট ভালনারেবিলিটিস পাই নাই। দেখা গেছে সব লো ভালনারেবিলিটিস যেগুলো দিয়ে আসলে কিছু একটা করা যায় না, জাস্ট ইনফরমেশনাল জিনিসগুলো, দ্যাট ইজ ইট। মানে এগুলো হচ্ছে কি অলওয়েজ টাইম বাউন্ড। এমনও অনেক আছে যে হচ্ছে 1 year 2 year ধরে একটা অ্যাপ্লিকেশনের পিছিয়ে টাইম স্পেন্ড করতেছে, তারপর গিয়ে একটা ভালনারেবিলিটি পাইছে। বা ধরলাম আমার সব কিছু প্রপারলি প্যাচ আছে, তখন দেখা যায় যে আমার এক্সপ্লয়েট বিল্ড করতে হবে, আমার সিস্টেমটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। ঠিক আছে, দেখা যায় যে 7 days 14 days ইজ নট এন এনাফ টাইম। তো হ্যাঁ, আমি অনেক এই যে যেটা বললাম যে ক্লায়েন্টের সমস্যা, আমি অনেক ক্লায়েন্টকে দেখছি যে ভাবেন যে কোনো একটা পেনিট্রেশন টেস্টিং কোম্পানিকে বা কোনো একটা কনসালটেন্টকে বা কোনো একটা তাদের ইঞ্জিনিয়ারকে কোনো একটা টেস্টিংয়ের জন্য 14 days এর জন্য অ্যাপ্লিকেশন দিছে, কিন্তু তারা হাই ক্রিটিক্যাল না পাইলে খুশি হন। হাই হাই, আমি এত টাকা দিয়ে বা এত খরচ করে ইঞ্জিনিয়ার রাখছি বা এত খরচ করে লোক নিতেছি, কিন্তু ও তো আমার অ্যাপ্লিকেশনে কোনো ত্রুটি খুঁজে বের করবে না, তার মানে যে আমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ সঠিক। এইটা মোটেও না। মানে এই জিনিসটা আমি বিশেষ করে অনেক ক্লায়েন্টদের মধ্যে দেখছি যে একটা মেন্টালিটি যে কিছু একটা পাইতেই হবে, না পাওয়াটাও একটা ভালো জিনিস। এই জিনিসটা অনেকে আন্ডারস্ট্যান্ড করে, তো এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করাই তো হয়। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে গিয়ে টাইম বাউন্ড ইস্যু, যে 14 days ইজ নট এনাফ টু টেস্ট এভরিথিং। হ্যাঁ, কথার কথা যে আমার ডেটাবেস নিয়ে আমি কাজ করবো, ডেটাবেস অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেকশন নিয়ে কাজ করবো, সিকুয়েল ইনজেকশন নিয়ে কাজ করবো। ইট ইজ পসিবল যে আমি 10 to 15 days যেটা খালি সিকুয়েল নিয়ে পড়ে আছি, বাকি কোনো কিছু দেখবো না। এবং আমি যদি 10 to 15 days যেটা খালি সিকুয়েল ইনজেকশন নিয়ে পড়ে থাকি, তখন কিন্তু আমি সিকুয়েলটার প্রপার ইউসেজ করে ওর ডেটাবেসকে আমি রিয়াক্ট করতেছে ওইভাবে কাজ করা সম্ভব। কিন্তু যেহেতু আমাদের একটা টাইম বাউন্ড সিস্টেম থাকে, টাইম বাউন্ড টেস্টিং প্ল্যানিং থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে গিয়ে যে অনেক কিছু পাওয়া যায় না। আমরা 2 দিন সময় দিই সিকুয়েলের জন্য, কথা 2 দিন সময়, তো 2 দিনে তো সব কিছু পাওয়া সম্ভব। অনেক বড় বড় কোম্পানিজ আছে অনলাইনে এরপর ফ্রি রিপোর্টসও ঘাটাইলে দেখা যাবে একটা পার্টিকুলার এপিআই এন্ড পয়েন্ট বা 2-3 এপিআই এন্ড পয়েন্টকে 3-4 মাস দিয়ে লাগায় কোনো একটা পেন্টেস্টিং কোম্পানিকে দিয়ে রাখতে, যে তোমাদের 3-4 মাস সময় দিলাম, তোমরা খালি 2টা এন্ড পয়েন্ট নিয়ে কাজ করো, আর কোনো কিছু নিয়ে কাজ করতে হবে। তখন ওরা কোনো কিছু ফাইন করে দেয়, কারণ ওরা মাত্র 2-3টা নিয়ে সারাটা দিন পড়ে আসে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশনে টেস্ট করবো, ফর এক্সাম্পল আমি একটা ই কমার্স প্ল্যাটফর্ম আমাকে দিল টেস্ট করবো। ই কমার্স প্ল্যাটফর্মে অনেক ক্লিকেবল অপশনস আছে, অনেক এন্ড পয়েন্ট আছে। তো আমি তো ওইটা 2 সপ্তাহে যতটুকু টাইম বা পেনিট্রেশন টেস্টিং করা পসিবল করতে পারি। তো এইটা একটা সমস্যা ক্লায়েন্টদের আন্ডারস্ট্যান্ড করাটা। বাট এটা আমাদেরও পেন টেস্টার হিসেবে ক্লায়েন্টদের বোঝানোটা ইম্পর্টেন্ট যে হ্যাভিং নো ভালনারেবিলিটিস ইজ এ গুড থিং অ্যাজ ওয়েল, অ্যান্ড অলসো ইট ওয়াজ দ্য টাইম বাউন্ড টেস্ট, যার কারণে আমরা হয়তো বা সব কিছু সবভাবে দেখতে পাই। তো কিভাবে আমি অন্যভাবে দেখতে পারবো, আমাকে কোন টাইম দিতে হবে, কোন প্রতিটি ইম্পর্টেন্টের জন্য প্রপার টাইম দিতে হবে, দেন আমি আপনাকে একটা ভায়াবল রেজাল্ট হয়তো বা দিতে পারবো, কিন্তু তাও কনফার্ম করতে পারবো না যে আমি ওইখানে কোনো একটা বড় রকমের ভালনারেবিলিটি পাই। ওকে, এরপরে ভাইয়া অলরেডি বেশ কিছুদিন আগে থেকেই একটা গ্রোয়িং কনসার্ন যে এআই আসছে, আমাদের পুরো ইন্ডাস্ট্রি হয়তো পাল্টে দেবে, এবং বাগ বাউন্টি বা অ্যাপ্লিকেশন সিকিউরিটি মানে কেউই আসলে বাদ নেই এই ভয় থেকে। তো এই বিষয়ে যদি বলেন যে এআই আসলে রিপ্লেস করে দিবে, না ফিল্ডটাকে আসলে কিভাবে পাল্টাবে আমাদের ক্ষেত্রে? এআই ইউজুয়ালি রিপ্লেস করতে পারবে না, কারণ দিন শেষে এটা একটা ডাউন মেশিন, যেটা আমি তাকে যা বলতেছি ও সেটা করে দিচ্ছে। হ্যাঁ, এআই তোমাকে একটা হেল্পিং হ্যান্ড দিবে, এআই একটা এজ দিবে যে আমি অনেক কিছু আরো ভালো মতো আন্ডারস্ট্যান্ড করতে পারছি। যেমন মানে, অনেক বড় বড় ইউটিউবার্স আছে লাইক জন হ্যামন্ড, ওদের কোনো একটা বসে কোনো একটা সিটিএফ প্রবলেম সলভ করা যদি কখনো দেখো, তখন দেখবা যে ওরা অনেক কিছু দেখা যায় যে বোঝে না, কিন্তু তুইলা হচ্ছে চ্যাট জিপিটিকে দিচ্ছে, চ্যাট জিপিটি ওটা অ্যানালাইজ করে তাই কিছু দিচ্ছে, ও তারপর নেক্সট
তো এখানে এই জিনিসটার পিছনে রিজনটা কি? হি ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ডাজন্ট নো। হ্যাঁ? যে আমি একটা অ্যাপ্লিকেশনে এরর দিছে। কথার কথা যে আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি টেস্টিং এ। অ্যাপ্লিকেশন একটা এরর দিছে, আমি এররটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি। আমিও ChatGPT কে এররটা দিলাম, ও আমাকে বলে দিল যে আচ্ছা তোমার এররের মিনিং হচ্ছে। দেন আমি ওইভাবে আমার অ্যাটাক প্ল্যানিংটা করলাম। তো এআই বেসড সিস্টেমস বা এআই বেসড টুলস এগুলা না অলওয়েজ আমাদেরকে অ্যাসিস্ট করবে। আমরা কখনো ওদের দিয়ে ড্রাইভ হবো না, আমরা ওদেরকে দিয়ে কখনো কন্ট্রোল হবো। যে সকল কোম্পানি বা যে সকল সিস্টেম মানে যে সকল কোম্পানিরা দেখা যাবে যে হ্যাঁ, এরকম ট্রেন্ড আসতেছে। আমি যখন ইন্ডাস্ট্রিতে টুলসগুলো থাকে দেখা যায় যে এআই বেসড অমুক, এআই বেসড সিস্টেম 100% এই কিছু না। তারা একটা কম্পারিজন অলওয়েজ যে ইন্ডাস্ট্রিতে কি মানে এই অ্যাপ্লিকেশনটা কতটুকু ভালো কিনা। তো দেখা যায় যে এআই বেসড যে সিস্টেমগুলো আছে, হ্যাঁ? ওরা তোমাকে অ্যাসিস্ট করতেছে। দে জাস্ট লেট ইউ নো হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, যেটা আমার হয়তো বুঝতে অনেক সময় লাগবে। হ্যাঁ? কিন্তু আমি এআই কেই বলে দিলাম যে প্রতিদিন ফর এক্সাম্পল যে টাফ জিনিস কি হইতে পারে যে এআই কে আমি বলে দিলাম যে প্রতিদিন তুমি একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনকে ওয়েবসাইটকে হিট করবা এবং ওয়েবসাইটটা টেস্ট করে এসে আমাকে তথ্য ও একটা ডাম মেশিন প্রতিদিন ওই জিনিসটা দেখবে, দেখে ওই জিনিসটা থেকে কিছু শিখবে, শিখে সে ওই জিনিসটা সলভ করবে। কিন্তু দিন শেষে ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে লজিক, রিজনিং এইসব জিনিসপাতি থাকে। যে অনেক সময় আন্ডারস্ট্যান্ড করা যায় যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে না, এটা তো হওয়ার কথা না। ও ওর মতো একটা অ্যানালিসিস দিয়ে ও তোমাকে দিয়ে দিতে পারে। বাট দিন শেষে কিন্তু ম্যানুয়ালি টেস্ট করা, লজিক্যালি এক্সপ্লেইন করা, লজিকটা আন্ডারস্ট্যান্ড করা, এই জিনিসটা এআই কখনো পারবে না। রাদার এআই এর কাছ থেকে আমি এক্সট্রা বেনিফিটস নিতে পারবো। যে ও কিভাবে করছে। যেমন কয়েকদিন আগে আমি দেখলাম যে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য বার্ব সুইট খুবই তো বার্ব হচ্ছে গিয়ে ওদের সিস্টেমে এআই ইন্টিগ্রেট করার চেষ্টা করছে। তো এআই ইন্টিগ্রেট করলে কি হবে? ও করবে কি তুমি যে অ্যাপ্লিকেশনগুলো টেস্ট করতেছো, ও সবগুলো রিকোয়েস্ট রেসপন্স গুলোকে দেখবে, দেখে আন্ডারস্ট্যান্ড করবে, শিখবে এবং সে তোমাকে কিছু সাজেশন দেবে যে তুমি এই অ্যাটাকটা করে দেখতে পারো, তুমি এই জিনিসটা করে দেখতে পারো। তখন আমরা অ্যাজ এ হিউম্যান ওইখান থেকে একটা লজিক্যাল রিজনিং এ আসি যে আচ্ছা ঠিক আছে, ও আমাকে এই টপ 5 প্রায়োরিটি দিচ্ছে, আমি এই টপ 5 প্রায়োরিটি নিয়ে আগে কাজ করবো, দেন বাকিটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, এই একটা আমাকে হেল্প করতে পারে। কিন্তু বার্ড কখনো ওই হেল্পটা নিতে পারবে না যে আমি তোমার পার্টটা চেক করে এনে তোমাকে দিতে। ও তো বুঝবে না যে সিস্টেমটা বেঞ্চ হয়েছে কি হয়। যেমন অনেকে এর আগে একটা কোয়েশ্চেন ছিল যখন এআই ছিল না, তখন হচ্ছে কি এই অটোমেটেড টেস্টিং টুলস গুলা কতটুকু জায়গা খেয়াল করবে পেন টেস্টারদের, এই টাইপের একটা কোয়েশ্চেন খুব চলতো। তো তখন একটা কোয়েশ্চেন ছিল, তখন জিনিসটা ছিল এরকম যে হচ্ছে গিয়ে যে একটা ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশনের কথা ভাবি যে একটা সিস্টেমে পাসওয়ার্ড ছাড়া আমি হচ্ছে গিয়ে অ্যাডমিন লেভেল অ্যাক্সেস পেয়ে গেছি, কিন্তু কখনো আমার ওই সিস্টেমটা আন্ডারস্ট্যান্ড করতে পারে না এটা অ্যাডমিন লেভেল অ্যাক্সেস নাকি হচ্ছে নর্মাল লেভেল অ্যাক্সেস। কারণ তখন অনেক ডেটা থ্রুতে যেতে হবে, অনেক পারমিশন চেক করতে হবে দেন। কিন্তু আমি অ্যাজ এ টেস্টার কিন্তু ওই ছোট টেস্টটা করে বুঝে ফেলতে পারবো যে এটা অ্যাডমিন নাকি ওইটা হচ্ছে গিয়ে রিড অনলি প্রিভিলেজ। সো এআই উইল অলওয়েজ একটা হেল্পিং হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এটা আমি মনে করি। এবং যারা এআইটাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করায় ফেলতে পারবে তারা দিন শেষে দেখা যাবে যে তত বেশি এক্সেল করতে পারবে। হ্যাঁ, যে আমি আমার ডে টু ডে কাজে যখন পেনিট্রেশন টেস্টিং করতেছি, করার টাইমে আমি এআই এর সাথে ইন্টারাক্ট করে অনেক কিছু তাড়াতাড়ি করে ফেলতে পারতেছি, আন্ডারস্ট্যান্ড করে ফেলতে পারছি। ইফ ইউ গিভ মি অ্যান এজ রাদার দেন হচ্ছে আমার জায়গা। তো এআই এই টাইপের ফিল্ড নিয়ে এই যেমন ফর এক্সাম্পল এখন একটা নতুন টার্ম আছে ভাইব কোডিং, যে এআই কে ইউজ করে কোডিং করতেছে। সো ভাইব কোডিং এও কিন্তু দিন শেষে ওই ডেভেলপারের বুঝতে হয় যে কি জিনিস হইতেছে, যে এই যে এআই গুলা দেখা যায় যে একটা নির্দিষ্ট টাইম পরে গিয়া নিজেরাই আল্লাহ ফেলায় যে কি করে ফেলাই, তখন ওই সিস্টেমে কি প্রবলেম হইতেছে, ডেটা বেজে প্রবলেম বাইর করতেছি, এগুলার দিন শেষে ওই ইঞ্জিনিয়ারেরই করতে হয়। তো ও এইটাই প্রবলেমটা আমি ওই যেটা বললাম এইটাই হবে যে হচ্ছে কি কখনো ফুললি করবে না, বাট ইউ উইল হেল্প ইউ উইল গাইড। মানে চলতে এখন একটা সিএসএস কথা কথা ইউটিউবের মতো একটা পেজ ডিজাইন করতে বেশি সময় লাগবে না। আমি যদি উইলসফটকে বা কাস্টারকে বলে দিই, ভাইব কোডিং এর জন্য বলে দিই যে আমাকে ইউটিউবের মতো দেখতে একটা ইউএক্স লেআউট দিয়ে ওই ইজিলি দিয়ে দিতে হবে। কিন্তু ওইটাকে কাজ করার জন্য আমাকে দরকার এবং আমার ম্যানুয়াল ইন্টারভেনশন আমার প্রপার কাজ দরকার। সো হ্যান্ড ইন হ্যান্ড কাজ করে যত প্রপারলি ইউজ করতে পারবো, যত এইচটি ওয়েতে কাজ করতে পারবো,
তত আমার জন্য সুবিধা, আমি তত ক্যারিয়ারে। খুবই চমৎকার একটা পয়েন্ট বলেছেন ভাই। এটা নিয়ে অনেকেরই একটা ভীতি কাজ করে। অনেকে তো রীতিমতো একজন কিছুদিন আগে একটা বিগিনার বসে বলছে যে আমি আর সাইবার সিকিউরিটি শিখবো না, সব কিছু এআই রিপ্লেস করে দিবে। খুবই আচ্ছা। এরপরে ভাই, যারা এই বিগিনার পয়েন্ট যখন আসলো, এটা নিয়ে আরেকটা বিষয় জানার, যে যারা একদমই বিগিনার অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে, তারা আসলে মানে কিভাবে আসলে শুরু করবে, বা শুধু অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য কি কি স্কিল আসলে দরকার? কারণ সাইবার সিকিউরিটি শিখতে গেলে অনেকে অনেক কথা বলে, কেউ বাফার ওভারফ্লো পর্যন্ত চলে যায়। অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য আসলে কি কি বিষয় জানা? স্পেসিফিক্যালি যদি অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে জানতে হয়, ওয়েব অ্যাপ্লিকেশন কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে, HTML, CSS, লিটল বিট অফ জাভাস্ক্রিপ্ট, অত জোস জানার দরকার নেই। জাভাস্ক্রিপ্ট কি জিনিস, সিম্পল জাভাস্ক্রিপ্ট কোডস যে কনসোল লক করতে পারাটুকু ইম্পর্টেন্ট। কারণ মোটামুটি দেখা যায় যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিস্টেম একই রকম, ফাংশন লেখা হয়তো বা ওদের সিনট্যাক্স ডিফারেন্ট, জিনিসটা কাজটা ঠিক মতো করতে হবে। তো আমি যদি পাইথন জানি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পাইথন করি, আমি সাজেস্ট করবো অলওয়েজ যে সি প্রোগ্রামিং জানাটা করে মাস্ট। আমি পার্সোনালি মনে করি, কারণ সি প্রোগ্রামিং জানলে কম্পিউটার সম্বন্ধে বোঝা যায়, কম্পিউটার সম্বন্ধে জানা যায়, এই কম্পিউটার কীভাবে তোমার ল্যাঙ্গুয়েজের সাথে ইন্টারাক্ট করতেছে, সি ওই লেভেল পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিংটা দেয়। তারপর পাইথন শেখাটা বেটার, পাইথন কিন্তু লাইফটা ইজি হয়ে যায়, অনেক কিছু easy হয়ে যায়। এখন এই দুইটা ল্যাঙ্গুয়েজ যখন আমি ল্যাঙ্গুয়েজের মতো করে জানবো, প্রোগ্রামিং হিসেবে জানবো, নট ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ওয়েতে জানবো, তখন আমি মোটামুটি জাভাস্ক্রিপ্টের জিনিসটাতে বলবো যে আচ্ছা ঠিক আছে, একটা ফাংশন দিতে লেখা, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স একটা তো, কিন্তু ভিতরে ভিতরে সব কিছু এক। সো প্রোগ্রামিং বাদ দিয়ে যে অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য আমার কি কি ইম্পর্টেন্ট, আমার ওয়েব কেমনে কাজ করে, HTTP HTTPS কীভাবে কাজ করে, অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করে, অ্যাপ্লিকেশন ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, কীভাবে হচ্ছে গিয়ে ডেটাবেস প্রসেস করতেছে, একটা সহজ করে একটা ওয়েবসাইট কোন ওয়েতে কাজ করে এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, একটা অ্যাপ্লিকেশন কোন ওয়েতে কাজ করে ওই জিনিসটা কাজ করতে হবে। এটা আস্তে আস্তে যখন আমি ইনক্রিজ করবো, এটা একদম বেসিক, এটুকু জানলে আমি স্টার্টটা করতে পারবো, আর বুঝতে পারবো যে জিনিসটা কোন দিকে যাই। দেন আমি যখন আস্তে আস্তে অ্যাপ্লিকেশন সিকিউরিটির দিকে যাবো, তখন দেখা যায় যে কোডিং করা থেকে ডিপ্লয়মেন্ট ফেজ, অনেক কিছু ডেভসেকপস এইসব জিনিসপাতি আন্ডারস্ট্যান্ড করার একটা ব্যাপার থাকে। এই ক্ষেত্রে তেমন একটা মাথা ঘামানো লাগে না। যেমন ফর এক্সাম্পল, যে দের ইজ সামথিং কল স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি, সাফট বলে। তো সাফট কি করে, এই যে আমরা যে কোডগুলো লিখি ওগুলোর মধ্যে হচ্ছে গিয়ে সে ভালনারেবিলিটি খুঁজে বের করার চেষ্টা করে। কীভাবে খুঁজে বের করার চেষ্টা করে? ফর এক্সাম্পল, যে একটা কোনো কোডের একটা পার্টে একটা ফাংশন লেখা আছে, যেখানে হচ্ছে গিয়ে কোনো ফাইল আপলোড নেবে, কিন্তু কোনো ফিল্টারিং অপশন, কথা আমার ওয়েবসাইট জেপিজি বা পিএনজি ছাড়া অন্য কোনো ইমেজ ফাইল সে নিবে না, বা অন্য কোনো ফাইল সে নিবে না। সো আমার ইম্পর্টেন্ট এখানে একটা ফিল্টার মেকানিজম দেওয়া, যেন অন্য কোনো ফাইল আপলোড করা না যায়। তো আমি এখানে ফিল্টার দিব যে .jpg বা .png বাদে অন্য সকল ফাইল ফালাই দিবা। এই পার্টটুকু কোডের ওই পার্টে থাকতে হবে। তো ফাস্ট কি করে, ফাস্ট টুলগুলা এই টাইপের প্রবলেমগুলো খুঁজে বের করার চেষ্টা করে। হ্যাঁ, এখন এটা দেখা যায় যে কোড বেস বিভিন্ন সময় জাভাতে লেখা থাকতে পারে, পাইথনে লেখা থাকতে পারে, সিতে লেখা থাকতে পারে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোড বেস। এখন এখানে অ্যাপ্লিকেশন এবং শুধুমাত্র বিভিন্ন কোম্পানির না, একই কোম্পানির 4-5 ধরনের ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। একজন অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ারের পক্ষে কিন্তু 5-6টা ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করাটা, বাট তার আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ওই পার্টিকুলার কোডটুকু কী বুঝাইতেছে, কী করতেছে। তো ওই যেটা প্রোগ্রামিংয়ের আমি প্রাধান্যটা দিয়েছিলাম, যে প্রোগ্রামিংটা জানতে হবে ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্কের মধ্যে আবদ্ধ না হয়। প্রোগ্রামিং জানাটা খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ প্রোগ্রামিং, প্রোগ্রামিংয়ে কী হয়, ফাংশনে কী হয়, ওই বেসিক পার্টটুকু আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেন এইসব জিনিসপাতি জানলে হবে, যে ওয়েব কি, অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করে, HTTPS কীভাবে কাজ করে। দেন আস্তে আস্তে এগুলো যখন আমি জেনে ফেলবো, আস্তে আস্তে নিজেকে গ্র্যাজুয়ালি অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফোকাস করা। এখানে আরেক কেউ কেউ সম্পর্কে একটা প্রশ্ন করে যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শেখা শুরু করবে কিনা, বা এই জাতীয় করাটা ঠিক হবে কিনা? ব্যাক এন্ড ডেভেলপমেন্ট মানে বেসিক্যালি ডেভেলপমেন্ট শেখাটা অত ইম্পর্টেন্ট না অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য, বাট ডেভেলপমেন্ট জিনিসটা আন্ডারস্ট্যান্ড করাটাই। যেমন ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, হ্যাঁ, ফ্রন্ট এন্ডে কী হইতেছে, ব্যাক এন্ডে কী হইতেছে, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে কী করে, ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে কী করে, হ্যাঁ, এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারলেই। এখন
অনেকের তখন প্রশ্ন যাবে যে আমি ব্যাক এন্ডে শুরু, আমি কি ডেভেলপমেন্ট শিখবো কিনা? তখন অনেকে বলেন যে হ্যাঁ ডেভেলপমেন্ট শিখো। তখন সে বলে আমি ফ্রন্ট এন্ডে শুরু করবো না ব্যাক এন্ডে? ঠিক আছে, বললাম ব্যাক এন্ডে শুরু করবো। তো ব্যাক এন্ডে কি করবো, নোট শিখবো না জ্যাঙ্গো শিখবো? তারপর শুরু হয়ে যায় যে যুদ্ধ শুরু হয়ে যায় কোনটা। তারপর 10 দিন নোট দিয়ে পড়ার পর হঠাৎ করে একদিন একটা ব্লগে দেখলো যে নোট যে অবসলিট হয়ে যেতেছে, আমার অন্যটা নিয়ে আমার কাজ করতে হবে পরে, যে অবসলিট এখন আর কি করতে পারি। এই জন্য আমি অলওয়েজ বলি যে কোনো একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্ক বা কোনো ফোকাস না করে ফ্রন্ট এন্ড কি করতেছে, ব্যাক এন্ড কি করতেছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কানেকশন, ব্যাক এন্ডটা কিভাবে আমার ফ্রন্ট এন্ডকে হেল্প করতেছে এবং ফ্রন্ট এন্ড কি ধরনের জিনিস হ্যাঁ, কমন ফাইলস গুলো, যে কোন ফাইলগুলো দিয়ে রাউটিং হইতেছে, কোন ফাইলগুলো ডিফল্ট ফাইল, কোন ফাইলগুলো সেটিংস এর ফাইল, এই জিনিসগুলো একটু শেখাটা দরকার। তাহলে কি হয়, যখন আমি টেস্টিং এ যাব, ওই ফাইলে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, ওই ফাইলগুলো এক্সপোজ আছে কিনা, ওটা দিয়ে কোনো কিছু পাওয়া যায় কিনা, ওগুলো তখন শেখা। তো ওই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে ফোকাস না করে ডেভেলপমেন্ট অ্যাজ আ হোল, বাট কিভাবে টেকনোলজিটা কাজ করতেছে এটা আগে। দেন যখন আমি টেকনোলজি আলোচনা করে ফেলছি, দেন আমার মন চাইলো যে আমি জ্যাঙ্গো দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, ফ্রন্ট এন্ডে থাকবে হচ্ছে গিয়ে একটা বেসিক HTML CSS দিয়ে বানায় ফেললাম। আমি শিখলাম, এটা আমার পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, যে শিখে ফেলছি। কিন্তু এইটুকু আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কীভাবে আমি ব্যাক এন্ডকে প্রসেস করাবো ফ্রন্ট এন্ডের জন্য, ফ্রন্ট এন্ড কীভাবে ব্যাক এন্ডকে হেল্প করবে, কীভাবে আমার ডেটাগুলো নেওয়া হবে, ইনপুট ভ্যালিডেশন কীভাবে হবে, ওই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করা ঠিক। বিগিনাররা শেখার পরে এখন আরেকটা যেটা কনসার্ন কাজ করে যে আসলে এই অ্যাপ্লিকেশন সিকিউরিটির চাহিদা কতখানি বাড়ছে, কারণ দিন শেষে সবাই এদের চাকরি ফ্রিল্যান্সিং কিছু একটা করতে চায়, এটার চাহিদা আসলে কেমন? অ্যাপ্লিকেশন সিকিউরিটির চাহিদাটা এখন দিন দিন অনেক অনেক বাড়তেছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে গিয়ে দিন শেষে অ্যাপ্লিকেশনই কিন্তু সেফ যে কোনো কোম্পানি। আর যেহেতু এখন টেক বেসড কোম্পানিগুলো অনেক বেড়ে যেতেছে, সব কিছুরই একটা অ্যাপ্লিকেশন দরকার, সব কিছুরই একটা ওয়েবসাইট দরকার। সবাই চায় আমার ওয়েবসাইট সিকিউর থাকতে হবে। ইভেন ডেলিভারি কোম্পানিজ থেকে শুরু করে একটা সিম্পল বাসার পাশের বইয়ের দোকানদারও নিজের একটা ওয়েবসাইট চায়, যে ওয়েবসাইটে প্রপারলি প্রসেস হবে, একটা লিস্ট পাবে, ওই অ্যাপ্লিকেশনের থ্রুতে সে ডেটা পাঠাবে। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে ডে টু ডে লাইফে কীভাবে একজন আমার নিজেরই পরিচিত একজন নীলক্ষেতের বইয়ের দোকান আছে আমার, উনি হচ্ছে গিয়ে নিচের ওয়েবসাইট আছে যেখানে সুন্দর মতো হচ্ছে গিয়ে অর্ডার প্লেস করতে পারবে, সেখানে ওই কে অর্ডার প্লেস করলো ওই জিনিসটা লিস্ট নেয়, নিয়ে ওইটা অনুযায়ী বইগুলো ফিক্স করে রেডেক্সের থ্রুতে ওই রেডেক্সের অ্যাপের থ্রুতেই বা কখনো কখনো স্টেট ফার্স্টের অ্যাপের থ্রুতেই সবগুলো করে ফেলে। তো এই যে তার যে আগে কি সিস্টেম ছিল, আগে তার কাছে যাও ম্যানুয়াল একটা প্রসেস, ওই ম্যানুয়াল প্রসেস এখন অটোমেটেড টেকনিক্যাল প্রসেস হয়ে গেছে। তো এখন টেকনিক্যাল প্রসেসে ওই যে আমার ওই যে আঙ্কেলটা আছে যে হচ্ছে বইটা বিক্রি করতেছে, ওনার ওয়েবসাইটের একটা সেফটির ইম্পর্টেন্স আছে, যে সে কাউকে না কাউকে দিয়ে তো এই জিনিসটা চেক করার চেষ্টা করবে। আবার রেডেক্স বা স্টেট ফার্স্টেরও ঘাটাইলে দেখা যাবে যে কোনো এক ডেভেলপার বা কোনো এক ইঞ্জিনিয়ার বা কোনো একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার ডেডিকেটেড আছে, যে সেই জিনিসগুলো নিয়মিত চেক করে। হ্যাঁ, তো সব কিছু অ্যাপ্লিকেশন সেন্ট্রিক হয়ে যেতে, এবং অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন দিন অনেক বাড়তেছে। বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে, বাংলাদেশে দেখা যায় যে অনেকে রিমোট জব করতে চায়, তো রিমোট জবে দেখা যায় যে সিঙ্গাপুর এইসব দেশে অনেক হিউজ অপরচুনিটি। অনেকে বিদেশে পড়াশোনা করতে যেতে চায়, ওইখানে গেলে দেখা যায় ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে বা ইউএসএতে প্রচণ্ড চাহিদা অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, জাস্ট বিকজ অ্যাপ্লিকেশনগুলোকে নিয়মিত সিকিউর করতে হবে এবং এগুলো বিজনেসের ফেস। যেহেতু বিজনেসের ফেস, কোম্পানিগুলো এগুলোকে সিকিউর করার জন্য উঠে পড়ে লেগে থাকে। সো অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইন টার্মস অফ দোজ থিংস খুবই ইম্পর্টেন্ট। আর ভাইয়া এখন যারা অলরেডি অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফিল্ডটাতে আছে, তাদের জন্য আসলে ইমার্জিং কী টেকনোলজি আসছে, নতুন টেকনোলজি বা কোন ট্রেন্ড দিকে আসলে তাদের জানা উচিত, ফোকাস করা উচিত? কোন ট্রেন্ড? সেটা হচ্ছে এখন কোড টু ক্লাউড জিনিসটা অনেক বেড়ে গেছে। দেন হচ্ছে দ্যার ইজ সামথিং কল্ড এসবন জিনিসটা হচ্ছে, প্রথমটা আমি প্রপারলি ভুলে গেছি, সার্ভিস বিল অফ ম্যাটেরিয়াল বা এসবন যে জিনিসটা যদি আমি বুঝাই কি, সেটা হচ্ছে আমার যত ডিপেন্ডেন্সিস আছে, আমার যত লাইব্রেরিজ আছে, সব একটা সেন্ট্রাল পয়েন্টে দেখা যাবে, এবং ওইখান থেকে আমি গভর্ন করতে পারবো যে কোন অ্যাপ্লিকেশনের কী অবস্থা। ফর এক্সাম্পল
যে লকফোর্ড যে ধরা পড়ছে। এখন যদি আমার কাছে এই ধরনের সিস্টেম না থাকে, তাহলে আমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি ধরতে হবে যে কি আছে। কিন্তু এসবন যে কাজটা করে, আমি যখন ওকে আমার অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করাই দেবো, ও নিজে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে যে এখানে কি লাইব্রেরিজ, কি ডিপেন্ডেন্সিস আছে কোড বেস থেকে, এবং দেন ওইখানে চেক করে যে এখানে কি লকফোর্ড যা, তখন আমার জন্য সুবিধা হয় যে কোনো একটা সিভি আসছে, আমি জানছি এটা 0 ডে ভালনারেবিলিটি ধরা পড়ছে, এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটা প্যাচ করতে হবে, কোন অ্যাপ্লিকেশনে এই জিনিসটা আছে আমি একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে পেয়ে যাবো। তো এসবম, ওই সাস্ট, স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং যেটা বললাম, এসটিএস সফটওয়্যার কম্পোজিশন অ্যানালিসিস, যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যে সফটওয়্যার কীভাবে ওর কোডিং লেভেলের প্রবলেমস, কোডিং মানে লজিক্যাল প্রবলেম, কোডের লজিক্যাল প্রবলেমগুলো বের করার ক্ষেত্রে অনেক সাহায্য করে। দেন আছে হচ্ছে গিয়ে ডেটা প্রোটেকশনের, অ্যাপ্লিকেশনের ডেটা প্রোটেকশনের বিভিন্ন মডেলস বেরিয়েছে। দেন দের ইজ সামথিং কল্ড এএসপিএন, অ্যাপ্লিকেশন সিকিউরিটি পশ্চার, মানে আমার একটা অ্যাপ্লিকেশন ওভারঅলি কিরকম সিকিউরিটি আছে, ওর কোড লেভেল সিকিউরিটির কী অবস্থা, ওর যে সার্ভিস লেভেল সিকিউরিটির কী অবস্থা, ও যেখানে ডিপ্লয়েড আছে ওই সিস্টেমের কী অবস্থা, ওই জিনিসগুলোকে একসাথে কম্বাইন করে আমাকে একটা চার্ট দিতেছে যে হ্যাঁ এই অবস্থা তুমি তোমার অ্যাপ্লিকেশনটা। সো যে কোনো অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের জন্য এই জিনিসগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ট্রেন্ডগুলো আস্তে আস্তে ওই দিকে যাইতেছে, এবং ওইখান থেকে অ্যানালাইজ করে ওই জিনিসগুলোকে বুঝে কাজ করাটাও ইম্পর্টেন্স বাড়তেছে। আরেকটা জিনিসের ইম্পর্টেন্স বাড়তেছে সেটা হচ্ছে গিয়ে ওই, যেহেতু আমার প্রোগ্রামিং নলেজটা আরো ভালোভাবে বোঝার, কারণ যেহেতু এখন সফিস্টিকেট ওই যে সিস্টেমটা বলছিলাম যে কয়েকদিন আগে সিকুয়েল ইনজেকশন পাওয়া যায়, ট্রেন্ড চেঞ্জ হয়েছে, আবার এখন ফিল্টার বাইপাস করে আবার সিকুয়েল ইনজেকশন আসতেছে। তো আমি এখন যেহেতু আর্লি স্টেজে আছি, অনেক ফ্রেমওয়ার্ক এই ফিক্সগুলো অটোমেটিক্যালি নিয়ে আসতেছে, দেন এখন শুরু হবে বাইপাসিং টাইমটা। সো আমার আন্ডারস্ট্যান্ড করতে হবে কোন একটা পার্টিকুলার কোডের কোন পার্টে কিভাবে ইউজ হইতেছে এবং কিভাবে এটাকে ঠিক হালকা একটু ডেভেলপমেন্ট জানা, ওইটাকে আমি কিভাবে ফিক্স করতে পারি যেন আমি ডেভেলপারকে সাজেস্ট করতে পারি। যেমন ফর এক্সাম্পল, যে আমি ডেভেলপার জানে না যে ফিল্টার কেন থাকতে হবে, তো ডেভেলপারকে আমার বুঝাইতে হবে যে তুমি যদি এখানে এই সিস্টেমে ফিল্টারিং মেকানিজমটা দাও, তাহলে তোমার ফাইল আপলোডে কোনো সমস্যা হবে না। সো এই নলেজটাও একটু নিজেদের মধ্যে গ্যাদার করা শুরু করতে হবে। তো অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং যেহেতু খুব ডাইনামিক, এবং অ্যাপ্লিকেশন সিকিউরিটি দেখা যাচ্ছে ওই ডেভসেকঅপসের যেই ট্রেন্ডটা ছিল, ডেভসেকঅপস এর মধ্যে ঢুকে যাচ্ছে। সো ওই একটা বিশাল ভ্যাস্ট ফিল্ড হয়ে যেতেছে। সো কি টার্মসগুলো, লেটেস্ট টার্মসগুলো আন্ডারস্ট্যান্ড করা খুব ইম্পর্টেন্ট। সো কারেন্ট অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে এই ট্রেন্ডগুলো, এই পার্টিকুলার কিওয়ার্ডসগুলো যেগুলো বললাম, এগুলোকে বোঝা, শেখা এবং এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা, যেন ক্যারিয়ারে গেলে বা কোনো একটা কাজে গেলে আমি যেন আন্ডারস্ট্যান্ড করতে পারি কি হইতেছে। আমার সামনে একটা এসবম টুল দিয়ে যেন আমি বুঝতে পারি যে ও এটা একটা এসবম টুল, আমি এখান থেকে এই ডেটাগুলো পাবো, রাদার দেন হঠাৎ করে অবাক হয়ে যাওয়া। তো এগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে। ক্যারিয়ার নিয়ে যেহেতু কথা বলছিলাম, এখানে আরেকটা লাস্ট কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যারা অলরেডি সাপোজ একটা পোর্টফোলিও মতো বিল্ড হচ্ছে বা ট্রাই করছে, জবে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা বাইরের কাজের ক্ষেত্রে আপনি কোনো পরামর্শ, টিপস বা কোনো গাইডলাইন প্রোভাইড করবেন কি? জব বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি অলওয়েজ বলি, সেটা হচ্ছে নিজে যে প্রজেক্টগুলো করবো ওই প্রজেক্টগুলোকে হাইলাইট করা, রাদার দেন আমার অ্যাচিভমেন্টসগুলোকে। আমি বিকাশে থাকতে, অপটিমাইজেশনে থাকতে অনেক সিভি দেখছি, দেখা যায় যে আমি অমুক সিটিএস এ ফার্স্ট হয়েছি, আমি অমুক কিছু করছি, এই এতগুলো অ্যাচিভমেন্টস লিস্ট বাই লিস্ট আছে, কিন্তু তাকে যখন আমি অ্যাপ্লিকেশন রিলেটেড বা কোনো একটা সিকিউরিটি রিলেটেড কোয়েশ্চেন করছি, দেখা যায় যে সে প্রপারলি অ্যান্সার দিতে পারতেছে না। হ্যাঁ, আবার কিন্তু সেক্ষেত্রে আমি ফোকাস করতে বলি অলওয়েজ যে অ্যাচিভমেন্টগুলোকে একটু কম ফোকাস করে আমি কী ধরনের প্রজেক্ট করছি বা কী ধরনের সিকিউরিটি রিলেটেড প্রজেক্ট করছি ওগুলোকে হাইলাইট করা। তাহলে যে সুবিধাটা হয় যে আমি এই প্রজেক্টটা দেখলাম, ওই প্রজেক্টটা আন্ডারস্ট্যান্ড করলাম, তাহলে আমি মোটামুটি বুঝবো যে তুমি কী কাজ করছো। ফর এক্সাম্পল, অনেক একটা প্রজেক্টে আমি যদি আন্ডারস্ট্যান্ড করি যে আমি SIEM টুল ইমপ্লিমেন্ট করছি, সিম টুল ইমপ্লিমেন্ট করছি, তারপরে আমি বুঝবো যে ও সিম সম্বন্ধে জানে, সিম টুলটা সে ইমপ্লিমেন্ট করছে, তখন ইন্টারভিউয়ার তাকে হয়তো কোয়েশ্চেন করবে যে তোমার সিম সম্বন্ধে কতটুকু জানো, সিম টুল ইমপ্লিমেন্ট করে তুমি কি কাজ করছো, তখন তার থেকে সে সিম রিলেটেড জিনিসটা আন্ডারস্ট্যান্ড করবে, সে মানুষজন বুঝতে পারবে। অথবা বলতে পারে যে এই ধরনের যে আমি বার্ড সুটের কোনো একটা পার্টিকুলার কাজকে অটোমেটেড করছি, কিভাবে করছো অটোমেট, হ্যাঁ,
কি করছে এখানে, এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করা যায়। রাদার দেন আমি হচ্ছে গিয়ে ট্রাই হ্যাকনিতে এততম হয়েছি, আমার হ্যাকদা বক্সে এতগুলো বক্স হ্যাক হয়েছে, আমি হচ্ছে গিয়ে অমুক সিটিএফ এর থার্ড ফোর্থ হয়েছি, এই জিনিস দিয়ে কিন্তু ইন্টারভিউ খুব একটা বোঝা। হ্যাঁ, তো আমি অলওয়েজ সাজেস্ট করবো যে প্রজেক্টটাকে খুব প্রাধান্য দেওয়া। প্রজেক্টকে হ্যাঁ ওগুলো থাকবে, আমি বলবো না যে অ্যাচিভমেন্টস থাকবে না, অ্যাচিভমেন্টস গুলাকে কি ফোকাস না বানায়, আমার প্রজেক্ট গুলাকে কি ফোকাস বানাইলে যে জিনিসটা হবে, আমার পোর্টফোলিওটা আমি তাকে দেখাইলাম যে তোমার কাজের জন্য আমি উপযুক্ত, এই যে দেখো আমি এই কাজগুলো করছি। তখন কি হবে, অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার মানুষ আন্ডারস্ট্যান্ড করবে যে ও এই প্রজেক্ট গুলো করছে, ওইখান থেকে আমি ওর কাছ থেকে এই বেনিফিটস গুলো পেতে পারি। সো আমার একটাই সাজেশন থাকবে ইম্পর্টেন্ট, যে সিজি বা রিজিউমেটা যখনই বানাবো বা যখনই কোনো ইন্টারভিউয়ের সাথে কমিউনিকেট করবো, অলওয়েজ হাইলাইট অন হোয়াট ইউ ডিড থ্রু প্রজেক্ট, থ্রু হ্যান্ডস অন স্কিলস, রাদার দেন আমি অ্যাচিভ কি করছি বা কি সার্টিফিকেটস আছে ওইটাকে ফোকাস করার থেকে এগুলা ফোকাস করলে দেখা যাবে যে ইন্টারভিউয়ার্স আরো বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাবে। আর এখন আস্তে আস্তে যেহেতু এই সিকিউরিটি ফিল্ডে ইম্পর্টেন্স আস্তে আস্তে বাড়তেছে, দেখা যায় যে ওপেনিং গুলো খুব অহরহই দেখা যাচ্ছে। আমি ভালোই দেখছি যে ছোট বড় সব কোম্পানি এখন সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স নিচ্ছে, আগে এই ট্রেন্ডটা ছিল না। তো সিকিউরিটি ইঞ্জিনিয়ার যে নিচ্ছে দেখা যায় যে খুব কেয়ারফুলি, যেহেতু সিকিউরিটি ইঞ্জিনিয়ার নিতে যেতেছে, অনেক কোম্পানি দেখা যায় খুব কেয়ারফুলি সিলেক্ট করতে চায় সিকিউরিটি ইঞ্জিনিয়ারদেরকে। তখন ওই আমার এই প্রজেক্টগুলো যদি হাইলাইটেড থাকে তখন আন্ডারস্ট্যান্ড করার সুবিধা যে ওই ইন পার্টিকুলার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কি আমার কাজের জন্য সুটেবল। ভাইয়া অনেক ভালো ভালো কিছু বিষয় শেয়ার করলেন। আর যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে যারা আছে বা শিখতে চাচ্ছে তাদের জন্য লাস্ট পিস কোনো অ্যাডভাইস যদি দেন, লাস্ট ওয়ান পিস অফ অ্যাডভাইস। আমি যেটা বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হাঁপায়া যাই, আমরা বিরক্ত হয়ে যাই, আমরা ভাবি যে আচ্ছা অ্যাপ্লিকেশন, বিশেষ করে আমি অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে এটা অনেক বেশি দেখছি। তার সিস্টেম সিকিউরিটির ক্ষেত্রে দেখা যায় কি যে একটা নির্দিষ্ট কিছু ধরাবাঁধা নিয়ম থাকে, আমি প্যাচিং করব, এই প্যাচিং পর্যন্ত এনাবল থাকে, আমি বলবো না আমি ডাউন সাইড করে দেখতেছি, বাট ওইটাও একটা হার্ড টয়েনের কাজ। বাট দেখা যায় যে এটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়। অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপ্লিকেশনগুলো ডাইনামিক থাকে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু অল টাইম ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে থাকে, তো অনেক কিছু জানতে শুনতে আগ্রহ হারায় ফেলে। আবার অনেক সময় দেখা যায় যে হচ্ছে বাগ বাউন্ডি ফোকাসড হয়ে যায় অনেকে, শুধুমাত্র বাগ বাউন্ডি, আচ্ছা অনেক বছর ধরে তো করতেছি, কোনো টাকা পয়সা ইনকাম হইতেছে না, এটা করে আমার কোনো লাভ নাই, এই জিনিসটা অনেকে ধারণা চলে আসে। এই জিনিসটা অলওয়েজ একটা জিনিস মনে করতে হবে যে লার্নিং ইজ আ ভ্যালুয়েবল থিং। আমি যদি কিছু নাও পাই, আমি তো নিজে কিছু লার্ন করে গেইন করছি, আমি তো কিছু আন্ডারস্ট্যান্ড করছি। হ্যাঁ, আমি যখন কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করতেছি, আমি যখন কোনো কিছু শিখতেছি, তখন আমি এখান থেকে যে ভ্যালুয়েবল পার্টটুকু নিতেছি, এটা কিন্তু দিন শেষে আজকে হোক বা কালকে হোক, আজকে কালকে যদি আমাকে হেল্প নাও করে, 3 দিন পর 4 দিন পর আমাকে হেল্প করবে, অবশ্যই করবে, কারণ জ্ঞানের কোনো বিকল্প নাই। এবং জ্ঞান যখন আমার ভিতরে আসতেছে আমি ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারছি। সো আমি অলওয়েজ বলবো যে এখানে হার মানে যাওয়ার কিছু নাই, আপসেট হয়ে যাওয়ার কিছু নাই। দেখা যাবে যে ইট ইজ গেটিং টাফ ফর মি, আমি অত সহজে এই জিনিসটা পারতেছি না, আরে সবাই তো সিকিউরিটি ইনজেকশন তোমার পায়ে যেতেছে, প্লাসের স্ট্রিপিং তোমার পায়ে, আমি তো এই জিনিসটা এখনো বুঝতেছি না। বুঝতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। হার মানলে ওই যে হারলাম তো হার মেনে নিলে তো হারেই। কিন্তু যখন আমি হচ্ছে গিয়ে দেখা যাবে যে আমি ফোকাস করতে 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 করতে, যেমন আমি আমার একটা এক্সাম্পল দিই, আমি একটা টাইম ছিল যে মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে অনেক কিছু বুঝতাম না। হ্যাঁ, আমি এবং আমার কাছে টাফ লাগতো, কারণ আমি ভাবতাম যে আরে আমার জাভা কোডিং শিখতে হবে, আমি জাভা পারতাম না, এখনো পারি না অত ভালো মতো। হ্যাঁ, কিন্তু আমি শুরু থেকে যখন মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করছি, আমি জাভা করতেন বুঝতামও না, ফ্লাটার বুঝতামও না। হ্যাঁ, তা আমি এই জিনিসের টেস্ট কিভাবে করবো, আমার কাছে মাথা অলরেডি কাজটা জিনিসটা ঢুকতো। তারপর যখন আমি অ্যাপ্লিকেশনটা ডিকম্পাইল পর্যন্ত পারতাম, আচ্ছা আমি কিছুই বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। দেন আস্তে 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 জিনিসটা করি, যখন আমি টাফার প্রবলেমস পাইতে থাকছি, তখন আমি আস্তে আস্তে শিখছি যে এই ভালনারেবিলিটি গুলা কি, ভালনারেবিলিটি কেমনে বের করতে হবে, কোন পার্ট গুলাকে দেখতে হবে, কিভাবে নিতে হবে, ফুল ডেভেলপমেন্ট কি আমার প্রয়োজন কিনা প্রত্যেকটা সিকিউরিটি। তারপর আমি ঘাটায় দেখছি যে সব সিকিউরিটি ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট জানে না, তাহলে ও সিকিউরিটি টেস্টিং করে কেন। হ্যাঁ, তখন আমার মাথায় আসে যে আমি ঠিক আছে এইভাবে। সো আমি যদি ওই সময় হার মেনে নিতাম যে আচ্ছা ঠিক আছে আমি যদি জাভা কোডিং না করি তাহলে এটা পারবো না, আমি অ্যাপ্লিকেশন সিকিউরিটি বাদ দেবো, তখন আমার মাথায় থাকতো যে আচ্ছা ঠিক আছে, তখন আমি হার মেনে বসে আছি। কিন্তু হার মানি নাই, আমি জিনিসটা শিখছি, আন্ডারস্ট্যান্ড করছি, আস্তে আস্তে শিখছি।
অনেক মানুষজন দেখছি যে আরে অনেক কিছু বের করে ফেলতেছে, আমি কিছুই পারতেছি না। আমার কাছে তখন মাঝে মধ্যে খারাপ লাগতো, কিন্তু খারাপ লেগে ওই জিনিসটা থেকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, ওই জিনিসটা থেকে শিখতে হবে। দেন যখন আমি ওই জিনিসটা প্রপারলি বুঝে যাব, তখন আমার কাছে একটা সেপারেট স্যাটিসফ্যাকশন থাকবে যে, ও এই জিনিস আমি বুঝি নাই, হ্যাঁ 2 বছর পরে এসে আমি বুঝছি, এটা তো আমার শুরুতে বোঝা উচিত ছিল, আরে আমি তো এই জিনিসটা ঠিক মতো খেয়ালই করলাম না। তো হার মানা যাবে না, যদি আমার সাইবার সিকিউরিটি ফিল্ডটা তো যেহেতু বাফ, এবং যে কোনো ফিল্ডে যাই না কেন, ধৈর্য খুব দরকার। হ্যাঁ, সো আমি পারতেছি না, অনেকে আগায় যাইতেছে, এআই আগায় যাইতেছে, মানুষ আগায় যাইতেছে, এই জিনিসগুলো ভাবলে আলটিমেটলি কোনো লাভ নেই। লাভ তখনই যখন আমি নিজের সাথে নিজে ফাইট করবো। আমি গতকাল কিরকম ছিলাম এবং আমি আজকে কিরকম আছি, এই জিনিসটার সাথে অলওয়েজ কম্পেয়ার করে নিজেকে আগে নিয়ে যেতে হবে। আজকে পারলাম না, 10 দিন পর ঠিকই পারবো। খুবই খুবই চমৎকার একটা কথা বলেছেন ভাইয়া। আর আমরা আমাদের সেশনের একদমই প্রায় শেষের দিকে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আসলে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করার জন্য, আর মূল্যবান সময় দেওয়ার জন্য। আরও আজকে এমনিতে ছুটির দিন, তাও ভাইয়া আপনি সময় দিয়েছেন, এর জন্য আরও বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও এই ইনভাইট করার জন্য, কমেন্টে গিয়ে কিছু শেয়ার করতে পারার জন্য। মানে আমার খুব ভালো লাগে এই টাইপের পডকাস্ট বা এইসব কাজে, যেখানে বিগিনার্সরা কোনো কিছু শিখতে পারে, শিখতে চায়, ওইখানে হেল্প করা তাদের। বিকজ যখন আই স্টার্টেড তখন এরকম রিসোর্সেস খুব অভাব ছিল, অনেক কিছু পাইতাম। সো যখন আমি দেখি যে কেউ একজন শিখতে অসুবিধা হইতেছে, শিখতে চায়, পারতেছে না, প্রত্যেকে শিখবে বোঝে না, আমার কাছে ভালো লাগে যে টু লেট দেম নো যে স্টার্ট ফ্রম হিয়ার, দেন বাকিটা তুমি নিজে পেরে যাও। তো থ্যাংক ইউ তোমাকে ইনভাইট করার জন্য, যে মানুষজনের সাথে আমি শেয়ার করতে পারতেছি অ্যান্ড মানুষজনকে বুঝাইতে পারতেছি। ইট গিভস মি ইমেন্স প্লেজার। আর থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যাজ ওয়েল, যে তুমিও তোমার ব্যস্ত সময়ের মধ্যে আমার সাথে ওই কাজটা করতে পারতেছো। ইনশাআল্লাহ ভাইয়া নেক্সট আরেকদিন আরেকটা কোনো টপিকে কথা হবে। ইনশাআল্লাহ। সে পর্যন্তই। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।